সুরক্ষার অভাবে সাইবার হামলার ঝুঁকিতে দেশের এভিয়েশন খাত। ব্যবস্থা না নিলে ফ্লাইট অপারেশন সিস্টেম লন্ডভন্ড হওয়ার শঙ্কা। অবশেষে সিকিউরিটি সেল গঠনের উদ্যোগ। রাজনৈতিক স্থিতিশীলতায় আমদানি রপ্তানি বাণিজ্যে গতি। ৩ মাসে চট্টগ্রাম কাস্টমের 20,000 কোটি টাকা রাজস্ব আদায়। কার্গো হ্যান্ডলিংয়েও ছাড়ালো আগের রেকর্ড। চাল নিয়ে খাদ্য গুদামের চালবাজি। রাজশাহীতে নিম্নমানের শস্য সরবরাহ করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে চক্র। জড়িত কর্মকর্তারাও, একজন সাময়িক বরখাস্ত। সার সংকটে মুন্সিগঞ্জ। নির্ধারিত দামের বেশিতে বিক্রির অভিযোগ। বিপাকে আলু চাষিরা। কৃত্রিম ঘাটতি তৈরিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি। এবং শাটডাউনে স্থবির মার্কিন প্রশাসন। একের পর এক সরকারি কর্মসূচি বন্ধ। অচল অবস্থার জন্য ডেমোক্রেটরা দায়ী বলছে হোয়াইট হাউস। ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। স্পেশাল আইটি বিভাগ ছাড়াই চলছে বাংলাদেশ সিভিল এভিয়েশন। সাইবার সিকিউরিটির জন্য নেই কোনো এক্সপার্ট টিম। ঝুঁকি সামাল দিতে আপাতত ম্যানুয়ালি তথ্য সংরক্ষণ করছে কর্তৃপক্ষ। মডার্ন টেকনোলজি ব্যবহারে জোর দিয়েছে আন্তর্জাতিক সিভিল এভিয়েশন সংস্থা আইকাও। এমন প্রেক্ষাপটে সাইবার সিকিউরিটি সেল করার উদ্যোগ নিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। গুরুত্বপূর্ণ খাত হওয়ায় অনেক আগেই সাইবার নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করতে হতো বলে মত খাত সংশ্লিষ্টদের। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। তথ্য প্রযুক্তিতে বিশ্ব যতটা এগোচ্ছে তার চেয়ে বেশি গতিতে তৎপর প্রযুক্তি খাতের অপরাধী চক্র। এমন অবস্থার মধ্যেই স্পর্শকাতর খাত হিসেবে মডার্ন টেকনোলজি ও বিশেষায়িত আইসিটি টিম ছাড়াই চলছে বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। দুর্বল ব্যবস্থাপনা যে কোনো সময় সংঘটিত করতে পারে বড় ধরনের বিশৃঙ্খলা, যা সামাল দেয়া কঠিন হবে সংস্থাটির। তথ্য অনুযায়ী সাইবার হামলায় এক নিমিষেই এলোমেলো করে দিতে পারে ফ্লাইট অপারেশন সিস্টেম, যাত্রীর গন্তব্য রুট, ব্যাগেজ, মালামাল তথ্য, অন্যান্য দেশের সাথে সংযোগ সহ এয়ারপোর্টের অটোমেশন ব্যবস্থায় সংযুক্ত থাকা সব ধরনের কার্যক্রম। চরম ঝুঁকিপূর্ণ হলেও সাইবার হামলা মোকাবিলায় বাংলাদেশ সিভিল এভিয়েশন এখনও আতুরঘরে। বাংলাদেশ সিভিল এভিয়েশন কেপিআই-ভুক্ত সংস্থা হওয়ায় অনেক আগেই সাইবার হামলা প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করতে হতো বলে মনে করেন বিশেষজ্ঞরা। সিভিল এভিয়েশনের নিজেরই কিন্তু আইটি সেল নেই। এটা অনেক আগে করা উচিত ছিল। প্রত্যেকটা বৃহত্তর অর্গানাইজেশনের এই ধরনের সেল থাকে। অর্গানাইজেশনাল সেট আপ যেটা, সেটা করা আমার মনে হয় উচিত। যেটা শুধু তো আউটসোর্স করলেই হবে না, নিজস্ব ক্যাপাবিলিটি থাকতে হবে। আউটসোর্স করে যাদের কাছে কাজটা দিলাম সেই কাজটা বুঝে নেওয়ার মতো একটা ক্যাপাবিলিটি থাকতে হবে। এদিকে বাংলাদেশ সিভিল এভিয়েশন জানিয়েছে প্রথমবারের মতো সাইবার সিকিউরিটি সেল গঠনের উদ্যোগ নিচ্ছে সংস্থাটি। নিরাপত্তায় দুর্বল ব্যবস্থা দেশীয় কালচার বলেও মনে করে বেবিচক। অলরেডি একটা আইটি ডাইরেক্টর হয়েছে, যেখানে একজন ডাইরেক্টরকে আমরা দিতে পেরেছি। আমাদের এখন সাইবার সিকিউরিটি সেল লাগবে, একটা অর্গানোগ্রাম লাগবে, একটা ফ্রেমওয়ার্ক লাগবে, এখানে লোক নিয়োগ দিতে হবে। এইটা আমরা ইনিশিয়েটিভ নিয়েছি, দেখি কতটুকু ইমপ্লিমেন্ট করতে পারি। এটা না হলে হবে না। সেলের আন্ডারে লোকজন থাকবে, কন্টিনিউয়াস মনিটর করবে। যে টিমটা আসবে তারা ওই সাইবার সিকিউরিটি অ্যাসুরেন্স দেওয়ার পাশাপাশি আমাদেরকে ট্রেনিং এবং ক্যাপাসিটি বিল্ডিং করবে। আন্তর্জাতিক সিভিল এভিয়েশন সংস্থা আইকাও এর সবশেষ অডিট অনুযায়ী সাইবার নিরাপত্তায় বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের ন্যায় ব্যবস্থা আইকাও অ্যানেক্স 17 ও ডিএফটি ইউকের মানদণ্ড হিসেবে গ্রহণযোগ্য হলেও আধুনিকায়ন প্রয়োজন বলে উল্লেখ করেছে সংস্থাটি। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, গুমের মামলায় শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিকী সহ 30 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। এছাড়া রামপুরায় 28 জনকে হত্যা মামলায় বিজিবি কর্মকর্তা সহ 4 জনের বিরুদ্ধেও অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন রিপোর্টার আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। আফজাল, আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3টি মামলায় আনুষ্ঠানিক অভিযোগ, সাধারণ ভাষায় যাকে আমরা চার্জশিট বলে থাকি, সেটি দাখিল করা হয়েছে। এর মধ্যে 2টি মামলা হচ্ছে গুমের মামলা এবং আওয়ামী লীগের আমলে যে গুমগুলো হয়েছিল, গুম করে নির্যাতন করা হয়েছিল টিএফআই সেলে, তার একটি মামলা। সেই মামলায় প্রধান আসামি করা হয়েছে শেখ হাসিনা এবং শেখ হাসিনার যে নিরাপত্তা উপদেষ্টা ছিলেন তারেক আহমেদ সিদ্দিকী সহ 17 জনকে। এবং এই মামলায় 5টি অভিযোগ আনা হয়েছে। এটি হচ্ছে
হচ্ছে TFI সেলে নিয়ে গিয়ে গুম করে নির্যাতন করা বা গুম করে রাখা। আরেকটি গুমের মামলা সেটি হচ্ছে JIC সেল, অর্থাৎ জয়েন্ট ইন্টারোগেশন সেলে নিয়ে গিয়ে গুম করে রাখা, নির্যাতন করা। এই মামলায়ও প্রধান আসামি করা হয়েছে শেখ হাসিনাকে এবং তারেক সিদ্দিকী সহ 13 জনকে, এবং এই মামলাতেও মোট অভিযোগ দাখিল করা হয়েছে 5টি। এর বাইরে রামপুরায় জুলাই আগস্টের আন্দোলন চলাকালে 28 জনকে গুলি করে হত্যা করা হয় এবং বিজিবির একজন সদস্য লেফটেন্যান্ট কর্নেল রেদানুল ইসলামকে গুলি করতে দেখা গেছে, যে এই ভিডিওটি দেশের মিডিয়া, আন্তর্জাতিক মিডিয়াতেও উঠে এসেছে। তাকে সহ অর্থাৎ রামপুরায় 28 জনকে হত্যার ঘটনায় যে মামলা, সেই মামলায় রেদওয়ানুল ইসলাম সহ 4 জনকে অভিযুক্ত করে আনুষ্ঠানিক অভিযোগ আজকে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে দাখিল করা হয়েছে। আর আজকে গুমের মামলার যেহেতু আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে, এটি আমরা আগে থেকেই জানতাম এবং এটা দেখেছি যে অনেক গুম পরিবারের সদস্যরাও কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছেন এবং তারাও খোঁজ খবর নিচ্ছেন এবং যারা অনেকেই গুমের শিকার যারা হয়েছিলেন তারাও এসেছেন। আমরা দেখেছি যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার এসেছেন। হুমাম কাদের চৌধুরী, তিনি গুম ছিলেন, তিনিও কিন্তু ট্রাইব্যুনালে আজকে এসেছেন এবং তিনি শুরু থেকে যেটি বলেছিলেন যে ট্রাইব্যুনালে তিনি অভিযোগ দিবেন না, কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি তিনিও তার যে গুমের ঘটনায় তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ দিয়েছেন এবং সাবেক কয়েকজন সেনা কর্মকর্তা যারা গুমের শিকার হয়েছিলেন তারাও কিন্তু আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছেন। তো এর বাইরে আজকে শেখ হাসিনার মামলা তদন্ত কর্মকর্তার জেরার দিন ধার্য রয়েছে এবং আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলার যে সাক্ষ্য গ্রহণ সেটির দিন ধার্য রয়েছে, সেটি কিছুক্ষণের মধ্যে শুরু হবে। এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আফজাল হোসেন। এবার বন্দর বাণিজ্যের খবর। রাজনৈতিক স্থিতিশীলতার সুযোগে দেশের আমদানি রফতানি বাণিজ্যে গতি ফেরায় গত 3 মাসে রেকর্ড 20,000 কোটি টাকা রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম কাস্টম হাউস, যা গত বছরের এই সময়ের তুলনায় 2,000 কোটি টাকা বেশি। এমনকি সেপ্টেম্বর মাসে আদায় হয়েছে 7,000 কোটি টাকা। সেই সঙ্গে কন্টেইনার এবং কার্গো হ্যান্ডলিংয়েও আগের সব প্রবৃদ্ধি ছাড়িয়ে গেছে চট্টগ্রাম বন্দর ও অফডকগুলো। শাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 2024-25 অর্থ বছরের শুল্ক বিভাগের কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনে বিপর্যয়ের কবলে পড়েছিল দেশের রাজস্ব খাত, কিন্তু সব জটিলতা পেছনে ফেলে 2025-26 অর্থ বছরের প্রথম 3 মাসে শুধুমাত্র চট্টগ্রাম কাস্টম হাউসে রাজস্ব আদায় হয়েছে 19,902 কোটি টাকা। বিগত বছরের তুলনায় জ্বালানি তেল এবং অন্যান্য ইন্ডাস্ট্রিয়াল পণ্যগুলো স্বাভাবিক হারেই আমদানি হচ্ছে। মূলত বন্দর দিয়ে আমদানি থেকে কাস্টমসের রেকর্ড রাজস্ব হয়, আর তাই একই সময়ে চট্টগ্রাম বন্দরে বেড়েছে কন্টেনার এবং কার্গো হ্যান্ডলিং। টোটাল প্রবৃত্তিটা বেশি আছে এবং এটা আমরা মনে করি চট্টগ্রাম বন্দরের জন্য অত্যন্ত ভালো এবং দেশের অর্থনীতির জন্য ভালো। দেশের অর্থনীতিকে গতিশীল রাখতে রাজনৈতিক স্থিতিশীলতার কোনো বিকল্প নেই। তার উৎকৃষ্ট উদাহরণ 2025-26 অর্থ বছরের প্রথম 3 মাসের আমদানি রপ্তানি এবং রাজস্ব আদায়ের চিত্র। বন্দরের বিকল্প হিসাবে বর্তমানে বেসরকারি 21টি অফডক আমদানি করা 65 ধরনের পণ্য ডেলিভারি করছে। একই সঙ্গে রপ্তানি পণ্যের জাহাজীকরণ প্রক্রিয়াও সম্পন্ন হয় অফডকে। রপ্তানির ক্ষেত্রে আমরা প্রায় 12.5% এবং আমদানি পণ্য হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে আমরা প্রায় 30.5% প্রবৃদ্ধি লক্ষ্য করেছি। 2024-25 অর্থ বছরে চট্টগ্রাম কাস্টম হাউস রাজস্ব আদায় করেছিল 75,432 কোটি টাকা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রাম কাস্টম হাউসের রেকর্ড রাজস্ব আয়ের পাশাপাশি বন্দরের ঊর্ধ্বমুখী কন্টেইনার এবং কার্গো হ্যান্ডলিং নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার কমল দে। তার সঙ্গে আছেন ক্লিফটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক MD M মহিউদ্দিন চৌধুরী। সরাসরি যাচ্ছি সেখানে। কমল,
চট্টগ্রাম কাস্টম হাউসের রেকর্ড 3 মাসে 20,000 কোটি টাকা রাজস্ব আদায়, সেটা চট্টগ্রাম বন্দরের কন্টেন্ট উঠানামার রেকর্ড সৃষ্টি অবডকজ সে ভূমিকা রেখেছে। সেটা নিয়ে আলোচনা করব, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করব, আমদানি রপ্তানি বাণিজ্য নিয়ে আলোচনা যোগ দিয়েছেন দেশের প্রতিটি সব শিল্প প্রতিষ্ঠান ক্লিপটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক MDM মহিউদ্দিন চৌধুরী। মহিউদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে জানতে চাইবো, এই মুহূর্তে এসে আপনারা যে বড় স্টেক হোল্ডার চট্টগ্রাম কাস্টম হাউস, সে কাস্টম হাউস 3 মাসে আদায় করেছে প্রায় 20,000 কোটি টাকার রাজস্ব। এক্ষেত্রে কাস্টম হাউসকে এই রাজস্ব আদায়ের আসলে মূল ম্যাজিকটা কি ছিল? জি ধন্যবাদ। আসলে এই আমরা যেটা দেখতে পাচ্ছি এটা তো চলমান, এটা আমরা আশা করি এটা কন্টিনিউ থাকবে। এটার পিছনে কিছু কারণ আছে। সেই কারণটা হচ্ছে যে বিগত বছরগুলোতে আপনার বিভিন্ন ধরনের আপনার এই অনিয়ম পরিচালনার কারণে, যেমন অনিয়ম বলতে সরাসরি বলতে চাই সেটা হলো যে মিস ডিক্লারেশন, তারপর হলো যে আন্ডার ইনভয়েস, এইসব কারণে দেখা গেল যে আপনার এই যে রেভিনিউ কালেকশনটা কম হতো, ফাঁকি হতো। দ্বিতীয় কথা হচ্ছে যে বিগত বছর থেকে আপনাদের যে ডলার সংকট, আপনারা জানেন রিজার্ভের সংকট যেটা ছিল, এই রিজার্ভ সংকটের কারণে পণ্য আমদানি, বেসিক রিকোয়ারমেন্ট আমদানি জিনিসপত্র কিন্তু আমদানি হতো না। তো এখন যেটা রিজার্ভের সূচক বেড়ে যাওয়ার কারণে আমদানিকারকরা ব্যাংকে এলসি করার যে ফ্যাসিলিটিগুলো পাচ্ছে তার দরুন সেই পণ্যগুলো আসা শুরু হয়েছে। ইটস মোর ওভার দিয়ে আমাদের যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট ইন্ডাস্ট্রিতেও একটা ভাইব্রেশন শুরু হয়েছে, যার দরুন যে এটার কাস্টমের আপনার পণ্যের এই আমদানির সংখ্যা বাড়ার কারণে এই যে রেভিনিউ বেড়েছে। 3 মাসে প্রায় 20,000 কোটি টাকা কিন্তু রাজস্ব আদায় হয়েছে। এটা আসলে কি? এর মাঝে কিন্তু আমরা যদি বলি রাজস্ব যখন অর্থ বছর শেষ হয় তখন একটা ধর্মঘট চলতেছিল, এবার সেই সংকট তারা কাটিয়ে ফেলতে পেরেছে। এটা কিভাবে সম্ভব হলো? আসলে আপনারা তো একটা বড় স্টেক হোল্ডার কিন্তু সেখানে। এই সম্ভাবনা হচ্ছে যারা প্রাইভেট সেক্টরে যারা ইম্পোর্টার এবং এক্সপোর্টার্স, তাদের যে কর্মকাণ্ডের কারণেই তো এটা আসলে বেড়েছেন। তা আমরা বলবো যে একটা পরিস্থিতি শিথিলতার কারণে, যে একটা সুন্দর পরিবেশ আসার কারণে, রিকোয়ারমেন্ট থাকার কারণে এই সবগুলো মিলে যে এটা বাড়বে। এই 20,000 কোটি টাকা আমরা তার থেকে বেশি আশা করি। এই যে 3 মাসে 20,000 টাকা, আরও কিন্তু 9 মাস বাকি রয়ে গেছে অর্থ বছরে, তাহলে এই 9 মাসের রেকর্ড যদি তাদের টার্গেট থাকে 80 থেকে 85,000 কোটি টাকা, এই রেকর্ড উত্তরণের জন্য তাদের কী করতে হবে বলে মনে করেন? রাজস্ব বাড়ানোর জন্য কী কী পদক্ষেপ কাস্টমসের নেওয়া উচিত, এবং কাস্টমসের যে সংকটের কথা আপনি বলছিলেন সেই সংকটটা একটু তুলে ধরবেন। কাস্টমার আসলে আমরা যেই সংকট যেটা, যে কাস্টম যদি আরও যদি প্রফেশনাল হয়, আরও যদি প্রোঅ্যাক্টিভ হয়, তাহলে আমরা আমদানিকারক এবং এক্সপোর্টার যারা আছেন, যে আমাদের সময় ক্ষেপণ যেটা হয়, তারা বারবার আমাদের যখন এই নিয়ে আমরা যখন কথা বলি তখন তারা আমাদেরকে বলে যে আমাদের লোকজন অভাব। তো অভাব কিন্তু এটা একটা বিশাল আপনার হাব ইকোনমির জন্য সরকারের। সুতরাং এইখানে পর্যাপ্ত পরিমাণে ম্যান পাওয়ার সাপ্লাই করাটা অত্যন্ত জরুরি বলে আমরা মনে করি। আমরা অনেক সময় সাফারিং হই, আমরা আমাদের অভিযোগটা দেওয়ার পরে দেখা যায় যে অহেতুক সময় ক্ষেপণ হচ্ছে। অনেক সময় দেখা যায় অফিসের এখানে নাই, ওইটা নাই, এটা নাই, অনেকগুলো খাত বেরিয়ে এসে একটা মাল পণ্য খালাস করতে হয়, যার জন্য দেখা গেল যে কারো না কারো দোষ হয়। একবার বন্দরের দোষ আসে, একবার আসে। যখন বন্দরে যাই তখন দেখা যায় যে ওরা বলে যে আমাদের তো শুধুমাত্র মাল হ্যান্ডেলিং করার দায়িত্ব, কিন্তু এটা খালাসের যে দায়িত্ব সেটা সরকারের নজরদারির জন্য কাস্টম ইজ এ মেন স্টেক হোল্ডার। তো কাস্টমের লোকজনের বা অ্যাক্টিভিটিসটা যদি আরও স্মুথ করা হয়, আরও হয়, কিন্তু বন্দরের দিকে আসি, কাস্টম থেকে আমরা একটা বন্দরের দিকে আসি। বন্দরে কিন্তু কন্টেনার হ্যান্ডেলিং কার্গোনি রেকর্ড করেছে। সে বন্দর সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে আপনারা, আপনার রপ্তানি বাণিজ্যের মধ্যে বিজিএমই বড় একটা অবস্থান থাকে। এই ক্ষেত্রে বন্দরের কিছু সংকটের কথা আপনি বলছিলেন, সেই সংকটগুলো আসলে কি? আসলে বন্দরের বড় দুঃখের বিষয় আমরা জানাতে হয় যে বন্দর যে হুট করে যে আপনার যে কস্ট বাড়িয়েছে, এটা একটা বন্দর একটা প্রফিটেবল অর্গানাইজেশন। এমন কি হয়েছে যে বন্দরে যে আপনার যে তার চার্জ বৃদ্ধি করার কোনো যুক্তি আমি মনে করি না। এবং বরংশ আমরা বিগত দিনে এখন পর্যন্ত আমরা যে সাফারিংগুলো করছি সেটা আমাদের আরও কস্ট বেড়ে যায়। যেমন ধরেন আমরা এই যে আপনাকে যেটা বললাম, আমরা পণ্য খালাসে ডিলে হয়। এখন যদিও বা আমরা এখন একটু স্মুথ একটা অপারেশন পাচ্ছি, তো এটা ধারাবাহিকতা করার জন্য করা দরকার। আর যে কস্টটা আমাদের যে বেড়ে যাচ্ছে সেটা হচ্ছে যে যদি ইম্পোর্টার হয় সেটা পণ্য প্রান্তিক লেভেলে মানুষের কাছে এটা প্রভাব বিস্তার করছেন। বন্দর বলছে তারা 1986 সালে সর্বোচ্চ তারা ট্যাক্স বাড়িয়েছিল, এখন যারা বাড়িয়েছে প্রায় 39 বছর পর তারা ট্যাক্স বাড়াচ্ছে। তাহলে এটা কি দোষের কিছু? কারণ তাদের খরচ তো বেড়েছে। আমি মনে করি সার্বিক ইকোনমির কথা চিন্তা করে এক্সপোর্ট এবং ইম্পোর্টকে যদি ফ্যাসিলিটেট করার জন্য, বন্দর তো অলরেডি প্রফিটেবল অর্গানাইজেশন, সুতরাং এখানে বাড়ানোর জন্য কী যুক্তি থাকতে পারে?
আপনি এখনো পর্যন্ত আমাদেরকে সার্ভিস দিতে পারেন না। বিগত দিনের এই গত 3 মাসের একটা আপনি এক্সেলেন্ট একটা প্রোডাকশন আমাদেরকে বলছেন, এটা সুখবর, ধন্যবাদ জানাই। কিন্তু তাহলে বিগত বছর যে আমরা সাফারিং করলাম, যে আমার যে লস হলো, তাহলে আমরা আমাদের লসটা কে রিকভার করবে? তো এই সবগুলো মিলে বন্দরের যে আমি যেটা বলবো, বন্দরের থেকে বন্দরের যে ট্যাক্স যেটা করেছে এটা রিভিউ করা প্রয়োজন। এবং কেন প্রয়োজন সেটা হচ্ছে যে এটা ইম্পোর্টার যারা প্রান্তিক লেভেলে কিন্তু ট্যাক্স, ইম্পোর্টার যে ইম্পোর্ট করবে সে আফটার ক্যালকুলেশন অল দ্য কস্ট সে কিন্তু পণ্যটা বাজারে ছাড়বে। তার মানে এই যে প্রান্তিক লেভেলে মানুষের পকেট থেকে জিনিসটা যাবে। তো অফডক, এবার বন্দর তো আসলাম, বন্দরের কথা বলেন, এবার অফডক নিয়ে আসি। অফডকে কিন্তু তারা ভালো রেকর্ড করছে, তারা ওঠানামা করেছে। আপনি কিছু অফডকের কিছু সংকটের কথা বলছিলেন, আসলে অফডকের সংকটটা কি এবং তার থেকে উত্তরণের পথ কি? জি, একই কথা। সেখানে অফডকে যে ইয়েটা হচ্ছে, তারা অনেকগুলো পণ্য এখন আপনার এই অফডক থেকে ডেলিভারির জন্য দেওয়া হয়েছে, সেখানে কিন্তু আমরা সময়ক্ষেপণের ইয়েটা পরিলক্ষিত হচ্ছে। এটা শুরু হয়েছে মাত্র, তাদের প্রিপারেশন নেওয়া হয়তো আরও স্মুথ হবে, কিন্তু এটা এনাফ নয়। আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে আমরা এক্সপোর্টের পর্যায়ে আমরা যে সাফারিংটা হচ্ছে অফডকে, সেটা হচ্ছে যে আমরা দূর দূরান্ত থেকে এসে ঢাকার আপনার একটা ট্রাকের দাম যেখানে 30,000 টাকা একটা মাল পণ্য এবং খালাস করার জন্য দিনে দিনে সে চলে আসার পরও 2-3 দিন পর্যন্ত এখানে অপেক্ষা করতে হচ্ছে লাইনে। তো এই যে ডবল ট্রিপল পয়সা যে আমাদের যে খরচ হচ্ছে, এই খরচটা আমাদের কষ্টের উপর পড়ে যাচ্ছে। যার ধরুন আমরা যে এক্সপোর্ট করি, আমরা যে বিজনেস করি, আমরা যে কাস্টমারের সাথে আপনার ট্যারিফ ইস্যুতে নিয়ে যে সমস্যাটা হচ্ছে, ট্যারিফে আমাদের আমাদেরকে প্রাইস ডিসকাউন্ট করতে হচ্ছে। তো সব ডিসকাউন্ট ওভার কস্ট সবগুলো মিলে দেখা যাচ্ছে আমরা অর্ডার নেওয়া আমাদের জন্য দুঃসাধ্য হয়ে যাচ্ছে। যার ধরুন আপনারা যে কিছুদিন আগে আপনারা দেখতে পেয়েছেন যে এক্সপোর্টের ভলিউম কমার একটা টেন্ডেন্সি হচ্ছে, বিকজ অফ দি অর্ডার যেটুকু আছে সেটুকু আমরা নেগোশিয়েট করতে পারছি না, প্রাইস কস্টিং। এবার আসি, যেহেতু আপনি বিজিএমেরও পরিচালক, সেই হিসেবে আপনার কাছে প্রশ্ন করব যে গার্মেন্ট শিল্প আমাদের একটা বড় খাত, রপ্তানি খাত। এই গার্মেন্ট শিল্পকে এগিয়ে নেওয়ার জন্য বন্দর এবং কাস্টমস কী ধরনের ভূমিকা রাখতে পারে? আমি শুধুমাত্র বন্দর কাস্টম বলবো না, সরকারের সকল পর্যায়ে যে এই এক্সপোর্ট ইন্ডাস্ট্রিকে প্রমোট করার জন্য, কস্ট মিনিমাইজ করার জন্য, যেহেতু আমরা কাস্টমারের সাথে হার্ড বার্গেনিংয়ে আমাদের অর্ডারগুলো নিতে হচ্ছে, যেখানে আমরা প্রফিটের মাত্রাই নাই, সেই জায়গায় আমরা অর্ডার নিতে পারছি না, সেই জায়গায় সরকার এগুলো দেখতে হবে। বিভিন্ন আমাদের পার্শ্ববর্তী দেশ যারা আছে, যে ট্যারিফ বাড়ার কারণে তারা কিন্তু ইম্পোর্টারদেরকে ফ্যাসিলিটেট করতেছে, দে লিসেন টু দি ইম্পোর্টার্স, যারা এক্সপোর্টার তাদের কী সমস্যা আছে, সমস্যাগুলো তারা দেখছেন। আমরা বিজিএমের পক্ষ থেকে আমরা অলরেডি প্রক্রিয়া শুরু করেছি। আমরা এই প্রক্রিয়াতে আশাবাদী, আমরা বলতে চাই এনবিআর যদি এনবিআর অনেকগুলো সমস্যা আছে, অনেকগুলো ইস্যু আছে যেগুলো সলভ করা দরকার, আমরা পর্যায়ক্রমে একটা ইস্যু আমরা সলভ করার চেষ্টা করছি। আপনাকে বিগত দিনে আপনার বলবো যে এইচএস কোড নিয়ে যে ঝামেলার জন্য দেখা গেলে 15-20 দিন পর্যন্ত ওয়ারফেন্ট হয়ে যাচ্ছে, এক্সপোর্ট ডিলে হয়ে যাচ্ছে, এয়ার ফ্রেট করতে হচ্ছে, ডিসকাউন্ট করতে হচ্ছে। সেই জায়গায় একটা সরকারের এনবিআর থেকে আমরা যে একটা ছাড় পেয়েছি, 4 ডিজিট পর্যন্ত যদি থাকে তাহলে মালটা গ্যারান্টি দিয়ে নিয়ে যেতে, পরে এটা আমরা সমন্বয় করব। এটা হলো যে বাস্তব প্রক্রিয়া। তো এই ধরনের অনেকগুলো ইস্যু আছে, যে ইস্যুগুলো যে সরকারের সমস্ত জায়গায় যদি এরকম যদি প্রমোশনটা যদি সেট আপ করে, টু সেভ দ্য টাইমস অ্যান্ড টু সেভ দ্য এক্সপোর্টার্স এবং টু মিনিমাইজ দ্য কস্ট, এই সবগুলো মিলে যদি আমাদের করা হয়, তাহলে আমরা এক্সপোর্ট বিজনেসটাকে, আমরা বারবার বলছি যে আমরা 100 বিলিয়নে যাওয়ার আমাদের প্রক্রিয়া, আমাদের প্ল্যান ডিজাইন আছে। বিকজ বাংলাদেশ ইজ এ ম্যানুফ্যাকচারিং হাব হিসাবে সারা পৃথিবীতে নাম্বার 1-এ চলে গেছে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ক্লিফটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, আমি আবার মহিউদ্দিন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, ব্যবস্থাপনা এমডি মহিউদ্দিন চৌধুরী। আমরা কথা বলছিলাম চট্টগ্রাম কাস্টম হাউসের 3 মাসের রাজস্ব আদায় 20,000 কোটি টাকা রেকর্ড, একই সাথে চট্টগ্রাম বন্দর পণ্য উঠানামা এবং অফডকের পণ্য উঠানামা, একই সাথে আমরা কথা বলছিলাম তৈরি পোশাক খাতে যেসব রপ্তানির ক্ষেত্রে যেসব সংকট হয়, সেই সংকট নিয়ে তিনি সংকটের জন্য তিনি বলেছেন কিছু পদক্ষেপ নিচ্ছে এনবিআর, আরও কিছু পদক্ষেপ নিলে আরও বেশি গতিশীল হবে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য। আবার মহিউদ্দিন ভাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আলোচনা এখানে শেষ করছি। চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন রিপোর্টার কমল দে, তার সঙ্গে যুক্ত হয়েছিলেন ক্লিফটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমডি মহিউদ্দিন চৌধুরী। রাজশাহীর বিভিন্ন খাদ্য গুদামে নিম্নমানের চাল সরবরাহ নিয়ে চলছে ব্যাপক সমালোচনা। হতদরিদ্রদের ও খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় দেয়া চাল একেবারেই খাওয়ার অযোগ্য। দুর্গাপুর ও বাগমারায় উপজেলা নির্বাহী কর্মকর্তাদের হাতে ধরা পড়ার পর উঠে আসে সব চাঞ্চল্যকর তথ্য। এভাবেই একটি চক্র হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। এ ঘটনায় একজনকে সাময়িক বরখাস্ত করে তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। হাবিবুর রহমান পাপুর ছবিতে সাইফুর রহমান রকির রিপোর্ট।
নিয়ম অনুযায়ী কৃষকদের কাছ থেকে ধান কিনে তা মিলে ছাঁটাই করে চাল সংগ্রহ করার কথা খাদ্য গুদামগুলোর, কিন্তু তা না করে নিম্নমানের চাল কিনে গুদামে দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন খাদ্য বিভাগের কিছু অসাধু কর্মকর্তা। সম্প্রতি রাজশাহীর দুর্গাপুর ও বাগমারা উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচি ও খাদ্যবান্ধব প্রকল্পের ৩০ কেজি করে চাল বিতরণ করতে গিয়ে খাবার অনুপযোগী চাল দেখতে পান জনপ্রতিনিধিরা। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করলে সরজমিনে ভবানীগঞ্জ ও দুর্গাপুর খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে এর সত্যতা পান। সম্প্রতি চালের নমুনা সংগ্রহ করা হয়েছে। এতটাই নিম্নমানের চাল যা গবাদি পশুও খাবে না বলে মন্তব্য করেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা। ক্ষুব্ধ সুবিধাভোগীরাও। চাউলগুলো ভালো না, প্রত্যেকটা বস্তাতে না খাওয়ার উপযোগী না, গরুও খাবে না। ফুড অফিস বা যারা সংশ্লিষ্ট এই ডিপার্টমেন্টের তারা আপনাদের নিম্নমানের চাল কিনেছে অতিরিক্ত মুনাফার জন্য। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আমরা প্রায় এখানে 23 ধরনের চাল সংগ্রহ করেছি, নমুনা সংগ্রহ করেছি, সেগুলো অত্যন্ত নিম্নমানের, সেগুলো অ্যাপারেন্টলি আমরা বুঝতে পারছি। এই ঘটনার সঙ্গে জড়িত ভবানীগঞ্জ খাদ্য গুদামের উপপরিদর্শক মোহাম্মদ বাচ্চু মিয়াকে সাময়িক বরখাস্ত করে নওগাঁর নিয়ামতপুরে বদলি করা হয়েছে। অভিযুক্ত কর্মকর্তারা নিজেদের নির্দোষ দাবি করেন। 14-15 জন লেবার তারা ঘোরা ঘুরে গাড়ি থেকে মাল নামা, একটা মাল নাম 2টা ফসকে জায়গা, আর আমার জনবল নাই তেমন। স্টাফ স্বল্পতার কারণে সবগুলো গাড়ি চেক করা আমাদের সম্ভব হয় না। এটা আসলে অনিচ্ছাকৃতভাবে কিছু চাল চলে আসছে। এদিকে এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির 7 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও 1 মাসেও তা হয়নি। বিষয়টি নিয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জেলা খাদ্য নিয়ন্ত্রক। সিনিয়র কর্মকর্তা আরসি টুর স্যার বক্তব্য দিয়েছে বিস্তারিত, সুতরাং স্যারের বক্তব্য দেওয়ার কোনো অর্থই হয় না। গত 3 মাসে জেলার 9টি খাদ্য গুদামে 5,500 মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। Thai Aluminium. The better is now the best. সপ্তাহের চতুর্থ কার্যদিবসের সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে। এই মুহূর্তের খবর জানাতে চলে যাচ্ছি ডিএসই এর ওয়েবসাইটে। এখন পর্যন্ত প্রায় 1.5 ঘন্টা লেনদেন হয়েছে ঢাকার পুঁজিবাজারে। ডিএসইতে এখন পর্যন্ত 1.5 ঘন্টা লেনদেনে কিন্তু নেতিবাচক প্রবণতাটাই এখন পর্যন্ত 3 সূচকে দেখা যাচ্ছে। আমরা যদি একটু প্রধান সূচকের দিকে তাকাই, ডিএসই এক্স সূচক এখন পর্যন্ত 1.5 ঘন্টা লেনদেনে ডিএসই এক্স সূচক হারিয়েছে 5.79 পয়েন্ট এবং পয়েন্ট রয়েছে 5,371.21 পয়েন্ট এবং ডিএসই এস বা সরিয়া সূচক এখন পর্যন্ত পয়েন্ট হারিয়েছে 3.99 পয়েন্ট, অর্থাৎ প্রায় 4 পয়েন্ট হারিয়েছে সরিয়া সূচক এবং এখন পর্যন্ত 4 পয়েন্ট হারিয়ে সরিয়া সূচকের পয়েন্ট রয়েছে 1,157.55 পয়েন্ট এবং একইভাবে কিন্তু বাছাইকৃত সূচক বা ডিএস30 সূচকও পয়েন্ট হারিয়েছে প্রায় 5 পয়েন্ট এবং পয়েন্ট রয়েছে 2059.96 পয়েন্ট এবং এখন পর্যন্ত যদি বলি প্রায় 1.5 ঘন্টায় ঢাকার পুঁজিবাজারে কত টাকা লেনদেন হয়েছে সেই সংখ্যাটি হচ্ছে 245.54 লাখ টাকা এখন পর্যন্ত লেনদেন হয়েছে এবং এখন পর্যন্ত 74,073 বার শেয়ার হাতবদল হয়েছে। এবং এখন যদি দেখাই যেসব কোম্পানিগুলো আজকে ঢাকার পুঁজিবাজারে লেনদেনে অংশগ্রহণ করেছে সেই সব কোম্পানিগুলোর মধ্যে 156টি কোম্পানির শেয়ারের দাম এখন পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এবং 151টি কোম্পানির শেয়ারের দাম এখন পর্যন্ত কমেছে, অর্থাৎ শেয়ারের দাম কমা এবং ওঠার মধ্যকার চিত্র কিন্তু প্রায় পাশাপাশি বলা যায় এবং অপরিবর্তিত রয়েছে 84টি কোম্পানির শেয়ারের দাম। আমরা যদি একটু প্রধান সূচকের সকাল থেকে 1.5 ঘন্টা লেনদেনের চিত্রটা আপনাদেরকে দেখাই, সকাল থেকেই কিন্তু ঊর্ধ্বমুখী ছিল, তবে প্রায় 20 মিনিটের লেনদেনের পরে কিন্তু প্রধান সূচক অনেকটাই পড়ে যায় এবং তারপর আবারও কিছুটা ওঠার চেষ্টা করে, কিন্তু 11:15 পর থেকে কিন্তু দেখা যায় প্রধান সূচকের লেনদেন আবারও পড়ে গেছে এবং এখন পর্যন্ত নিম্নমুখী প্রবণতায় ডিএসই এক্স সূচকের চলছে এবং বাকি 2 সূচকেরও কিন্তু নিম্নমুখী প্রবণতা রয়েছে। এবং আমরা যদি একটু গত কার্যদিবসের কথা বলি, গত কার্যদিবসেও কিন্তু 3 সূচক বেশ ভালো পরিমাণে পয়েন্ট হারিয়েছিল এবং লেনদেন হয়েছিল 787.48 লাখ টাকা এবং আজকে যেমনটা বললাম প্রায় 1.5 ঘন্টায় এখন পর্যন্ত লেনদেন হয়েছে 245.54 লাখ টাকা। এখন একটু দেখাতে চাই যে কোন কোম্পানিগুলো কত টাকা এখন পর্যন্ত প্রায় 1.5 ঘন্টায় ঢাকার পুঁজিবাজারে লেনদেন করেছে। 1 নম্বরে রয়েছে পায়োনিয়ার ইন্স্যুরেন্স এবং এই কোম্পানিটি এখন পর্যন্ত লেনদেন করেছে 11.38 লাখ টাকা, অর্থাৎ 1.5 ঘন্টায় প্রথম অবস্থানে থাকা এই কোম্পানিটি এখন পর্যন্ত 11.38 লাখ টাকা ঢাকার পুঁজিবাজারে লেনদেন করেছে। এবং যদি একটু 2 নম্বরে দেখতে চাই,
2 নম্বরে রয়েছে সিভিও, কোম্পানিটি এখন পর্যন্ত লেনদেন করেছে 9,24,00,000 টাকা। 3 নম্বরে রয়েছে কে অ্যান্ড কিউ কোম্পানিটি এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে লেনদেন করেছে 9 কোটি টাকার বেশি। এবং 4 নম্বরে যদি বলি রয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, এই কোম্পানিটি এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে লেনদেন করেছে 7,96,00,000 টাকা, অর্থাৎ 8 কোটি টাকার কাছাকাছি। 5 নম্বরে থাকা রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এখন পর্যন্ত 7,81,00,000 টাকা লেনদেন করেছে ঢাকার পুঁজিবাজারে। এবং এখন পর্যন্ত যেমনটা দেখছিলাম যে সকালে কিছুটা ইতিবাচক ধারায় শুরু করলেও 15-20 মিনিট পর থেকে কিন্তু দেখা যায় ঢাকার পুঁজিবাজারের 3 সূচকে কিন্তু নিম্নমুখী প্রবণতায় এখন পর্যন্ত 1.5 ঘন্টার লেনদেনে চলছে। বেলা গড়াতে গড়াতে পয়েন্ট আরও হারাবে কিনা সেই অবস্থাটি আসলে বোঝা যাবে। তবে এখন পর্যন্ত এই ছিল ডিএসই এর সবশেষ আপডেট। আলু উৎপাদনে অন্যতম শীর্ষ জেলা মুন্সিগঞ্জে মৌসুমের শুরুতেই সার সংকটে পড়েছেন চাষিরা। নির্ধারিত দামের চেয়ে বেশিতে কিনতে হচ্ছে বলে অভিযোগ তাদের। যদিও কৃষি বিভাগ বলছে যারা কৃত্রিম সংকট তৈরি করছেন তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। মুন্সিগঞ্জ সদর উপজেলার রামসিং গ্রামের কৃষক আব্দুল মালেক প্রায় 3 একর জমিতে আলু চাষ করেন। আলুর দরপতনের পর লোকসানের মুখে তিনি, তারপরও ঘুরে দাঁড়াতে আবারও নতুন মৌসুমের প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু সারের চড়া দর যেন মরার উপর খাড়ার ঘা। সরকার নির্ধারিত সর্বোচ্চ মূল্য 1350 টাকার টিএসপির 50 কেজির বস্তা 1850 টাকায় কিনতে বাধ্য হয়েছেন। ধলাগাঁও বাজারে সার বিক্রেতা সিরাজুল ইসলাম এই অতিরিক্ত দরে সার বিক্রি প্রথমে অস্বীকার করলেও পরে তিনি স্বীকার করে বলেন, সারের সংকট থাকায় ডিলারের কাছ থেকে বেশি দরে ক্রয়ের কারণেই 500 টাকা বেশি নিচ্ছেন। বিদেশি হলো 1850 টাকা টিএসপি, ইউরো হলো 1400 টাকা, পটাশ হলো আপনার 1100 টাকা। তো আপনার কেমনে এই দামটা দিয়ে কেমনে গৃহস্থ বাঁচবো? মাল এভেলেবেল থাকতো তখন আমরা দেশে সরকারি যে রেটে তার সাথে 10 টাকা 20 টাকা কম বেচতাম। এখন মানে মালের খুব কেরাইছে, টিএসপিটা বেশিরভাগ। আসন্ন মৌসুমে লক্ষ্যমাত্রার 34,000 হেক্টর জমিতে আলু আবাদে 97,566 মেট্রিক টন রাসায়নিক সারের চাহিদা পাঠিয়েছে কৃষি বিভাগ। 200 কোটি টাকার এই সারের ব্যবসা থেকে অতিরিক্ত অর্থ হাতিয়ে নিতে একটি মহল তৎপর। সারের কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা তাদের। সারের সংকট, সার পায় না, আর ডিলাররা আপনার মাল আউটে বেচ চালায়, ওটা কৃষকে নিলে 2000 টাকা আর 1900 টাকা বস্তা। রাস্তার মিদে সিন্ডিকেটের টাকা খাই লাইতাছে, দোকান আয়া পচা এটা মনে করেন গৃহস্থে কিনতে গেলে 2000 টাকা লাগায়। কৃষি বিভাগ জানিয়েছে ডিলাররা সেপ্টেম্বর মাসের বরাদ্দের সব সার উত্তোলন করেছেন। চলতি অক্টোবর মাসেও বরাদ্দ চূড়ান্ত পর্যায়ে, তাই সার সংকটের সুযোগই নেই। সারের কোনো ধরনের অনিয়ম হওয়ার কোনো সুযোগ নেই। আমরা যদি কোথাও কোনো অনিয়ম পরিলক্ষিত হয় তাহলে আমরা প্রয়োজনীয় যে ব্যবস্থা গ্রহণ করা বা আমাদের উপজেলা কৃষি অফিসার যারা রয়েছেন তাদের মাধ্যমে খতিয়ে দেখার ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলায় 78 বিসিআইসি ও 157 বিএডিসি ডিলার এবং প্রায় 300 সাব সার ডিলার রয়েছে। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। আগাম শীতকালীন সবজি চাষ করে বিপাকে পড়েছেন নওগাঁর কৃষকরা। ফুলকপি, শিম, বেগুন ও পটলের ক্ষেতে দেখা দিয়েছে ছত্রাকের আক্রমণ। চাষিরা জানান কীটনাশক প্রয়োগেও কাঙ্ক্ষিত ফল পাচ্ছেন না তারা। এ অবস্থায় ভুক্তভোগীদের পাশে থাকার কথা জানিয়েছে কৃষি বিভাগ। রকিবুল ইসলামের ছবিতে MR রকির রিপোর্ট। 1 মাস আগে রোপণ করা ফুলকপির গাছের কচি পাতায় যখন সবুজের ছোঁয়া লাগছিল তখনই ছত্রাকের আক্রমণ। বিপাকে পড়েছেন কৃষক। নওগাঁয় ছত্রাকের আক্রমণে ফুলকপি, শিম, বেগুনের পাতা পচে নষ্ট হয়ে যাচ্ছে। প্রতি বছর সেপ্টেম্বরের শুরুতেই এসব সবজির আগাম ফলন তোলা হলেও এবছর ফসলই রক্ষা হচ্ছে না। দিশেহারা কৃষক বিভিন্ন কীটনাশক প্রয়োগ করেও সমাধান পাচ্ছেন না। তাদের অভিযোগ, এ সুযোগে অসাধু ব্যবসায়ীরা বিক্রি করছেন ভেজাল কীটনাশক। ওষুধ করছে এরা ব্যবহার করো, ওই করছে ওরা ব্যবহার করো, সেরাই করতেছি ব্যবহার দিন, কোনো ওষুধে কাজ করতেছে না। ফসলের দামও সঠিক পাওয়া যাচ্ছে না, আবার বৃষ্টি হচ্ছে, খরা হচ্ছে, ফসলের ক্ষতি হচ্ছে। কৃষি বিভাগ বলছে বৈরী আবহাওয়ার কারণে ফসলের এমন অবস্থা। তবে সমস্যা হলেই
কৃষি কর্মকর্তাদের পরামর্শ নেওয়ার আহ্বান সংশ্লিষ্ট কর্মকর্তার। ভালো ফাঞ্জিসাইড মানে 7 দিন পর পর স্প্রে করতে পারে, যেটা নিরাপদ। আমাদের অনেক কিন্তু নিরাপদ ফাঞ্জিসাইডও আছে, সেক্ষেত্রে সেইগুলোই আমরা পরামর্শ দিচ্ছি। নওগাঁর বদলগাছি, মান্দা, মহাদেবপুর সহ সদর উপজেলার কীর্তিপুর ও শোলগাছি এলাকায় সবচেয়ে বেশি সবজি চাষ হয়। জেলা কৃষি বিভাগ বলছে চলতি মৌসুমে প্রায় 37,000 হেক্টর জমিতে বিভিন্ন জাতের রবি ফসলের চাষ করা হয়েছে, আর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4,50,000 মেট্রিক টন। নওগাঁর বর্ষাইল মাঠ থেকে এমআর রকি, সময় সংবাদ। এবার লোকসানে পড়েছেন নাটোরের ওষুধি গ্রামের অ্যালোভেরা চাষিরা। নষ্ট হয়ে গেছে 90% পাতা। কৃষি বিভাগের হিসেব এরই মধ্যে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 2 কোটিতে। এজন্য নোনা ও অতিরিক্ত বৃষ্টিপাতকে দায়ী করছেন তারা। নাটোর থেকে আল মামুনের পাঠানো তথ্য ও রকনুজ্জামানের ছবিতে রিপোর্ট। দেশের সর্ববৃহৎ অ্যালোভেরা উৎপাদনকারী এলাকা নাটোরের ওষুধি গ্রাম। চলতি বছর এই এলাকায় নোনা ও অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে পচন ধরেছে 50% অ্যালোভেরা গাছের গোড়ায়। নষ্ট হয়ে গেছে 90% গাছের পাতা। অধিকাংশ অ্যালোভেরা নষ্ট হয়ে যাওয়ায় দিশেহারা অ্যালোভেরা উৎপাদনকারী প্রায় 2,200 চাষি। বৃষ্টি পড়ার কারণে আমাদের ক্ষতি এখন 30,000-40,000 টাকা তার মূল্য নাই। নোনা বৃষ্টি হয়ে গোটা এলাকার অ্যালোভেরাই নষ্ট হয়ে গেছে। এখন আমার চলার মতো কোনো ইয়া নেই। আমি এই 3-4 মাস কিভাবে চলবো, এমনি আমি ঋণীদার আছি। কমপক্ষে 3 থেকে 4 মাস লাগবে আমাদেরকে এই ক্ষতি পোষায় উঠতে। এই এলাকা থেকে দেশের বিভিন্ন আয়ুর্বেদিক প্রতিষ্ঠানে প্রতিদিন প্রায় 2.5 লাখ টাকার অ্যালোভেরা পাতা সরবরাহ করা হয়। 27 সেপ্টেম্বর থেকে বন্ধ রয়েছে সরবরাহ। নোনা বৃষ্টি হয়ে এই মালটা নষ্ট হয়ে গেছে, এখন মালটা পাটানির মতো কোনো সিস্টেম নাই। আমাদের ম্যাক্সিমাম জমি নষ্ট হয়ে গেছে, পাতা হিউজ পরিমাণে নষ্ট হয়ে গেছে। তাই আমরা এই 5 দিন যাবৎ কার্যক্রম বন্ধ আছে, এবং কতদিন যে বন্ধ থাকবে আমরা নিজেরাও বলতে পারতেছি না। কৃষি বিভাগের হিসেব বলছে উৎপাদন ব্যাহত হওয়ায় ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 2 কোটি টাকায়। গোড়া ভালো থাকা গাছগুলো থেকে উৎপাদন বৃদ্ধির পরামর্শ কৃষি কর্মকর্তার। এই ভারী বর্ষণের কারণে আমাদের অ্যালোভেরা গাছটি অনেকটা ক্ষতি হয়েছে, যা ক্ষতির হচ্ছে আমার হচ্ছে 2 থেকে 2.5 কোটি টাকার মতো লস হয়ে যাবে। আবহাওয়া যদি ভালো হয়ে যায় গাছগুলো আবার হচ্ছে রিপ্লেস করবে, রিপ্লেস মানে এক জায়গা থেকে আরেক জায়গায় লাগালে অনেকটা কৃষক হবে হচ্ছে লাভবানের আশা মুখ দেখবে। চলতি বছর ওষুধি গ্রামে 65 হেক্টর জমিতে অ্যালোভেরার চাষ হয়েছে। সময় সংবাদ, নাটোর। মাইলিশ রক্ষায় 22 দিনের মাছ শিকারে নিষেধাজ্ঞা সফল করতে প্রথমবারের মতো বরিশালে ড্রোন নজরদারি চালাচ্ছে মাঠ প্রশাসন। বিস্তারিত জানাতে মেঘনা নদীর পাড়ে আছেন সহকর্মী অপূর্ব অপু। সরাসরি যাচ্ছি তার কাছে। এই সময়টাতে ইলিশের প্রজনন মৌসুম বলা হচ্ছে, সে কারণে 22 দিনের জন্য নিষেধাজ্ঞা চলছে। প্রথমবারের মতন বরিশালে ড্রোনের নজরদারি করছে স্থানীয় প্রশাসন, মৎস্য অধিদপ্তর থেকে, এবং এখানকার আমরা দেখছি কোস্টগার্ড, নৌ পুলিশ সহ মাঠ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা প্রতিদিনই গত 5 দিন পর্যন্ত অভিযান পরিচালনা করছে। এই মুহূর্তে আমরা আছি, ছবিটি যেটি দেখছেন একেবারে মেঘনার মাঝ নদীতে আমরা আছি। এটি মেঘনা নদী হিজলার, বরিশালের হিজলার অংশ পড়েছে। এখানে এই মুহূর্তে অভিযান পরিচালনা হচ্ছে। আমরা দেখছি যে মাঠ প্রশাসন যেটি বলছে, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা প্রথমবারের মতন তারা ড্রোন দিয়ে তারা নদীতে নজরদারি অব্যাহত রেখেছে, যাতে কোনো জেলে নদীতে নামতে না পারে। তবে আমাদের চোখে এই মেঘনার মাঝ নদীতে কোনো জেলে না দেখা গেলেও আমরা যখন বরিশাল থেকে এই মেঘনায় আসি, পথে হিজলা, মেহেন্দিগঞ্জের যে শাখা নদী পার হয়ে তো আমরা এসেছি, প্রত্যেকটি জায়গাতে আমরা দেখেছি শত শত ট্রলার সেখানে রয়েছে। জেলেরা মাছ শিকার করছে, সেটি আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। এ নিয়ে গত 3 দিন পর্যন্তই কিন্তু পাল্টা হামলার আমরা অভিযোগ পেয়েছি। মৎস্য কর্মকর্তারা বলছেন তাদের উপর হামলা হয়েছে, তাতে বেশ কয়েকজন আহত হয়েছে, এবং জেলেরা তাদের পক্ষ থেকে অভিযোগ যেটি করা হচ্ছে, তারা বলছেন যে তারা এখন পর্যন্ত এই 22 দিনের নিষেধাজ্ঞার সময়ে তারা কোনো খাদ্য সহায়তা পায়নি। 25 কেজি করে চাল খাদ্য সহায়তা দেওয়ার ঘোষণা রয়েছে সরকারের। তবে আজকে 5 দিন পর্যন্ত অতিবাহিত হতে চললেও কোনো জেলে খাদ্য সহায়তা, অধিকাংশ জেলেই খাদ্য সহায়তা না পাওয়ার অভিযোগটি করেছেন। তারা পেটের দায়ে নদীতে নামছেন। তবে মৎস্য কর্মকর্তারা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা বলছেন, অভিযোগ করেছেন যে স্থানীয় পর্যায়ে প্রভাবশালীদের একটি চক্র এ সমস্ত জেলেদেরকে নদীতে নামাচ্ছে এবং তারা মাছ শিকার করছে। আপাতত আমার কাছে বরিশালের হিজলার মেঘনা নদীর অংশ থেকে এতটুকুই খবর ছিল অভিযানের। বরিশাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী অপূর্ব অপু।
বিশ্ববাজারে প্রথমবারের মতো স্বর্ণের দাম আউন্স প্রতি $4,000 ছুঁয়েছে। ভূরাজনৈতিক অনিশ্চয়তা সহ বিভিন্ন কারণে এই নিরাপদ সম্পদের দিকে বিনিয়োগকারীদের ঝোঁক বেড়েছে। শুধু আন্তর্জাতিক বাজারে নয়, দেশেও লাগামহীন স্বর্ণমূল্য। বিশ্ববাজারে নতুন ইতিহাস গড়েছে স্বর্ণের দাম। মঙ্গলবার প্রথমবারের মতো প্রতি আউন্সের দাম $4,000 ছুঁয়েছে। চলতি বছর এখন পর্যন্ত স্বর্ণের দাম বেড়েছে 51%। বিশ্লেষকরা বলছেন, বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনা বেড়ে যাওয়া, স্বর্ণ নির্ভর এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড ইটিএফে বিনিয়োগ বৃদ্ধি, মার্কিন ডলারের দুর্বলতা, খুচরা বিনিয়োগকারীদের আগ্রহ, এসব কারণে স্বর্ণের দামের এই উলম্ফন। বিশ্ববাজারের সঙ্গে তাল রেখে দেশের বাজারেও টানা বাড়ছে মূল্যবানের ধাতুর দাম। সোমবার দেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রতি ভরি স্বর্ণের দাম 2 লাখ টাকা ছাড়ানোর পর মঙ্গলবার সন্ধ্যায় আরও 1,469 টাকা বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। বর্তমানে 1 ভরি 22 ক্যারেট স্বর্ণ কিনতে গুনতে হচ্ছে 2,02,195 টাকা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। ফিনল্যান্ডে প্রবাসী বাংলাদেশিদের জন্য আয়োজিত ই-পাসপোর্ট ও বিশেষ কনজিউলার সেবা ক্যাম্প ব্যাপকভাবে সাড়া ফেলেছে। 3 দিনের ক্যাম্পে সেবা নিয়েছেন প্রায় 1,000 প্রবাসী। তবে সেবা গ্রহীতারা ফিনল্যান্ডে স্থায়ী দূতাবাস স্থাপনের দাবি জানান। এ লক্ষ্যে কমিউনিটির পক্ষ থেকে নবনিযুক্ত রাষ্ট্রদূতের কাছে পিটিশন দাখিল করা হয়েছে। ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মধুর রিপোর্ট। স্থানীয় সময় শনিবার থেকে সোমবার পর্যন্ত হেলসিঙ্কির ভালো হোটেল প্রাঙ্গণে ভিড় জমে প্রবাসী বাংলাদেশিদের। সুইডেন দূতাবাস আয়োজিত 3 দিনের এই কনসুলার ক্যাম্পে অংশ নিতে ফিনল্যান্ডের বিভিন্ন শহর ও অঞ্চল থেকে হেলসিঙ্কি আসেন প্রবাসীরা। এই ক্যাম্পে কেবল ই-পাসপোর্ট সংক্রান্ত সেবাই নিয়েছেন 4 শতাধিক প্রবাসী। পাসপোর্ট নবায়ন, জন্ম ও বিবাহ নিবন্ধন, পাওয়ার অফ অ্যাটর্নি সহ অন্যান্য কনসুলার সেবা পেয়েছেন তারা। ফিনল্যান্ডে বাংলাদেশ এম্বাসির কোনো এম্বাসি না থাকায় স্টকহোম থেকে যখন এখানে ওনারা সেবাটা দেওয়ার জন্য আসে, সো ওই সেবাটা নেওয়ার জন্য হচ্ছে আমি মেনলি হেলসিঙ্কিতে আসছি, যাতে করে আমার পাসপোর্টটা আবার রিনিউ করে নতুন করে আবার চলতে পারে। এছাড়াও প্রবাসী শিক্ষার্থীদের মিগ্রি সংক্রান্ত জটিলতা নিরসনেও পরামর্শ ডেস্কে সেবা দেন দূতালয় প্রধান। প্রথম এই ক্যাম্পটা চালু করি তখন কিন্তু আমরা 2 দিনের জন্য আসতাম এবং হচ্ছে আমাদের সেবার যে সময়টা সেটাও আসলে একটু কম ছিল, কারণ বিভিন্ন সীমাবদ্ধতার কারণে আমরা সেটাকে বাড়িয়ে এখন 3 দিন করেছি। তবে সীমিত জনবল ও সেবা দেয় দীর্ঘ সময়ের অপেক্ষা ভোগান্তি বাড়িয়েছে অনেকেরই। খুবই ভালো উদ্যোগ যে তারা মাঝে মাঝে এখানে আসে, বাট দ্য থিং ইজ তারা যেভাবে আসে এটা আসলে ওয়ার্কেবল না। আমাকে টাইম দেওয়া হয়েছে আফটারনুন টাইম, স্পেসিফিক কোনো টাইম দেয়নি, যার কারণে আমি 12টা থেকে ওয়েট করতেছি। এখন আই হ্যাভ বিন ওয়েটিং ফর মাই স্লট। এখানে আসলে কোনো ধরনের ডিরেকশনই নাই কে কী করবে না করবে। তো দেখা গেছে আমরা সিরিয়াল দিছি সিরিয়াল দেওয়ার জন্য, জিনিসটা খুবই ফানি। তো এরকম ছোটখাটো বিষয়গুলো যদি ঠিক করা যেত তাহলে আমাদের জন্য ভোগান্তিটা এত বেশি হতো না। এদিকে ক্যাম্প চলাকালীন নবনিযুক্ত রাষ্ট্রদূতের কাছে ফিনল্যান্ডে স্থায়ী দূতাবাস স্থাপনের আনুষ্ঠানিক আবেদন জানিয়েছে প্রবাসী বাংলাদেশি নেতারা। এই পিটিশনে স্বাক্ষর করেছেন প্রায় 1,000 প্রবাসী। ফিনল্যান্ডে বাংলাদেশের দূতাবাস অতি শীঘ্রই প্রয়োজন। আমি আশা করব এম্বাসির তরফ থেকে সর্বাঙ্গীন সহযোগিতা পাবো। পররাষ্ট্র মন্ত্রণালয় এটা খুব দ্রুত এটা যাতে কার্যকরী করে। ফিনল্যান্ডে প্রায় 25,000 প্রবাসী বাংলাদেশি বাস করছেন, যার বেশিরভাগই শিক্ষার্থী। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। শাটডাউনের কারণে মার্কিন প্রশাসন আরও কিছু সরকারি কর্মসূচি বন্ধ করতে পারে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার ওভাল অফিসের এক মিটিংয়ে তিনি বলেন, আগামী 4-5 দিনের মধ্যে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। এই অবস্থা চলতে থাকলে এর প্রভাব ভয়াবহ হবে বলেও স্পষ্ট বার্তা দেন ট্রাম্প। এর আগে হাকিম জেফ্রিস বলেন, ডেমোক্র্যাটদের শেষ বৈঠকের পর থেকে সম্পূর্ণ নিঃশব্দে আছে হোয়াইট হাউস। মার্কিন প্রশাসনের কাছ থেকে কোনো সমাধান আসেনি বলেও অভিযোগ করেন তিনি। সরকার শাটডাউনের পাশাপাশি বিশৃঙ্খলা অব্যাহত রাখতে চায় বলেও অভিযোগ তার। এই ছিল এ সময়ের বাণিজ্যে।